নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসের আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ মহসিন সরকার। আজকে আমি তোমাদের সাথে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ যে রাষ্ট্রের ধারণা, আমাদের আজকের পাঠ হচ্ছে পাঠ 1 এ আছে রাষ্ট্রের ধারণা। পাঠ 1 এ আমাদের কি আছে যে রাষ্ট্রের ধারণা। তাহলে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র, রাষ্ট্রের গঠনের উপাদান কি বা রাষ্ট্র কাকে বলে সেগুলো আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের রাষ্ট্র, রাষ্ট্র কি আসলে তোমরা হয়তো অনেকেই পড়েছো, আবার যারা না পড়ছো শুনে বা একটু দেখলে মনে রাখতে পারবে। তাহলে রাষ্ট্র বলতে কি বোঝায়? রাষ্ট্র এমন একটি সংগঠন যার কি আছে নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, সরকার আছে এবং সার্বভৌমত্ব আছে। তাহলে এই চারটা উপাদান, তাহলে রাষ্ট্র গঠনের উপাদান কয়টা? চারটা। তাহলে রাষ্ট্রের এই রাষ্ট্র গঠনে রাষ্ট্র গঠন উপাদান হচ্ছে চারটা। এই চারটা বৈশিষ্ট্যের একটা না থাকলে তাকে রাষ্ট্র বলা যাবে না। তাহলে রাষ্ট্র গঠনের মূল উপাদান বা 1 নম্বর উপাদান যেটা যে প্রাণ, যেটা রাষ্ট্র কল্পনায় করা যায়, সেটা হচ্ছে জনগণ। জনগণ থাকতে হবে, কি থাকতে হবে? ভূখণ্ড থাকতে হবে। ভূখণ্ড মানে জমি, যে রাষ্ট্র পরিচালিত হবে। ভূখণ্ড রাষ্ট্র পরিচালনার জন্য সরকার থাকতে হবে। 3 নম্বর উপাদান হচ্ছে সরকার। 4 নম্বর হচ্ছে কি? সার্বভৌমত্ব। শিক্ষার্থী, আমরা জানলাম যে রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটা: জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। তাহলে জনগণ বলতে কি বোঝায়? যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে জনসমষ্টি বা জনসংখ্যার প্রয়োজন বা যে লোকসংখ্যা প্রয়োজন, সে রাষ্ট্র চলার জন্য নির্দিষ্ট নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য যেই দেশের জনসংখ্যা আছে বা জনসমষ্টি থাকলেই রাষ্ট্র পরিচালিত হতে পারে, সেই পরিমাণই জনগণ থাকতে হবে। তাহলে জনগণ হচ্ছে কি? রাষ্ট্রের প্রাণ। আমরা বড় ক্লাসে যখন যাব তখন জানতে পারবো যে আসলে এই জনগণ যে রাষ্ট্রের প্রাণ। তাহলে জনগণ ছাড়া রাষ্ট্র গঠনের কথা কল্পনা করা যায় না। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য জনগণ থাকতে হবে। যে হ্যাঁ, রাষ্ট্রের কেউ দেখা যায় কিন্তু আমরা আছি শিক্ষকতা পেশায়, কেউ অন্যান্য সেবামূলক পেশায় আছে, কেউ কাজ করছে, সবাই কিন্তু রাষ্ট্রের সম্পদ, নাগরিক এবং জনগণ। তাহলে রাষ্ট্রের প্রতিটা নাগরিক কিন্তু রাষ্ট্রের জনগণ। তাহলে নাগরিক হচ্ছে কি? নাগরিক হচ্ছে আমরা জানতাম যে নগরের অধিবাসীকে নাগরিক বলা হয়। হ্যাঁ, নাগরিক, নাগরিক কাকে বলা হয়? যে নগরের অধিবাসী। তাহলে নগরের অধিবাসীদের নাগরিক বলা হয়। তাহলে আর আমরা দেখলাম যে রাষ্ট্র গঠনের জন্য চারটা উপাদান আমাদের থাকতেই হবে। তাহলে আমরা খেয়াল করে দেখো, এখানে যদি জনসংখ্যার কথা বলা হয়, বাংলাদেশের জনসংখ্যা যদি আসে যে হ্যাঁ কত ছিল, বাংলাদেশের জনসংখ্যা আমরা প্রায় কথা উল্লেখ করছি। প্রায় মানে আমাদের কম বেশি হতে পারে। একটা সময় সরকার একটা সার্কুলার বা বিজ্ঞাপন জারি করে যে হ্যাঁ বাংলাদেশের জনসংখ্যা এখন 14 কোটি, বাংলাদেশের জনসংখ্যা এখন 16 কোটি। তবে সর্বশেষ যেটা থাকে সেটাই আমরা ধরে নিই। যেমন চীনের জনসংখ্যা প্রায় 137 কোটির উপরে। হ্যাঁ, জনসংখ্যার উপরে জনসংখ্যা 1 নম্বরে হচ্ছে চীন, তাদের জনসংখ্যা প্রায় 140 কোটির কাছাকাছি। তারপরে আছে ভারত। ভারতের জনসংখ্যা অনেক বেশি, 130 কোটির উপরে হয়তো হয়ে গিয়েছে। আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য চলাচলের জন্য যে জনগণ থাকতে হবে সেটা হচ্ছে কি? রাষ্ট্রের মূল বা প্রধান উপাদান। তাহলে রাষ্ট্রের প্রাণ, রাষ্ট্রের প্রাণ কি? জনগণ। জনগণ কি? রাষ্ট্রের প্রাণ। তোমরা তো অনেকদিন যাবত স্কুলে নাই, স্কুলে তোমরা যখন ক্লাস করছো তখন প্রশ্ন তৈরি করে নিজেরাই পারবে। রাষ্ট্রের প্রাণ, জনগণ হচ্ছে রাষ্ট্রের প্রাণ। জনগণ ছাড়া রাষ্ট্র গঠনের কথা কল্পনা করা যায় না। এরপরে আমরা রাষ্ট্রের আরেকটা অপরিহার্য উপাদান হচ্ছে কি? ভূখণ্ড। তাহলে ভূখণ্ড হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য উপাদান। ভূখণ্ড বলতে কি? যে তার জলভাগ, স্থলভাগ, পরিস্থিতি অনুযায়ী আকাশসীমাও থাকবে। তাহলে জলভাগ, স্থলভাগ, আকাশসীমা এগুলো কি? ভূখণ্ড। সেটা কতটুকু হবে সেটা কিন্তু নির্ধারিত নাই, থাকতে হবে। তার আকাশসীমা থাকতে হবে, তার যেই
জল ভাগ থাকতে হবে, তাহলে নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা নাই, কিন্তু কথা হচ্ছে থাকতেই হবে। যেমন বাংলাদেশের ভূখণ্ডের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ভূখণ্ডের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তাহলে আমরা দেখো বাংলাদেশ থেকে কিন্তু আরো অনেক ছোট রাষ্ট্র আছে। যেমন জনসংখ্যার কথা বলি, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। সেখানে ভ্যাটিকান সিটি, মোনাকো এই রাষ্ট্রের জনসংখ্যা কিন্তু খুব কম, এবং তাদের মধ্যে আয়তনে আসি যে ভ্যাটিকান সিটি, মোনাকো, সিঙ্গাপুর এরকম কিছু ছোট রাষ্ট্র আছে যাদের আয়তন কিন্তু একেবারে কম বা জনসংখ্যা কম, কিন্তু তারা তাদের সেই জনসংখ্যা বা আয়তন দিয়ে রাষ্ট্র পরিচালিত করতে পারছে। সেই দেশে থাকতে হবে। যেমন আমরা সিঙ্গাপুর আর ভ্যাটিকান সিটির কথা বললাম, মানে ওদের আয়তন খুব কম, যে প্রায় একটা আমাদের যে জেলা শহর থেকেও কিন্তু তাদের আয়তন খুব কম। তোমরা নারায়ণগঞ্জ জেলায় আছো, ঢাকা বিভাগের, সেখানে নারায়ণগঞ্জ জেলাও কিন্তু মোটামুটি ভাবে যে বেশ বড় তা না, তারপরে দেখা গিয়েছে কি যে এর থেকে আরো কম আয়তন নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়েছে। তাহলে সেই রাষ্ট্রের যে স্বাধীন রাষ্ট্রের যে উপাদানগুলো ছিল, সেই যে চারটা উপাদান সেগুলো ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র গঠনের জন্য ভূখণ্ড ছোট হতে পারে, বড়ও হতে পারে, কিন্তু রাষ্ট্রের গঠনের জন্য ভূখণ্ড অবশ্যই থাকতে হবে। আমরা রাষ্ট্র গঠনের 3 নম্বর উপাদানে আসি কি? সরকার। সরকার কি করছে? রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্র পরিচালনা একটি দেশের শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটা সরকার পরিচালনা করছে। সরকার কি? আবার জনগণ সরকার নির্বাচিত করছে। হ্যাঁ, জনগণ সরকার নির্বাচিত করছে। যে আমরা আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন একটা সংজ্ঞা বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাহলে গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা এবং জনগণের জন্য নির্বাচিত প্রতিনিধি ব্যবস্থা। তাহলে এই গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান। তাহলে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করা হয়ে থাকে। তাহলে সরকার গঠিত হয় কিভাবে? জনগণের মাধ্যমে সরকার গঠিত হয়ে থাকে। তাহলে সরকার কিন্তু অবশ্যই থাকতে হবে। সরকার কি করছে? যে দেশ পরিচালনা করছে, নিজ দেশ পরিচালনা করতে যা যা প্রয়োজন সবগুলো করছে। যে আইন প্রণয়ন করা, সে আইন প্রণয়ন করছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে তার সহযোগিতার সম্পর্ক বা পরামর্শ যেটাই প্রয়োজন সে কিন্তু সরকার সেটা করছে। তাহলে রাষ্ট্র গঠনের জন্য কি থাকতে হবে? অবশ্যই সরকার থাকতে হবে। যে দেশের শান্তি শৃঙ্খলা বা আমরা আইন শৃঙ্খলা বলি, সেটা কি কারা নিয়ন্ত্রণ করবে? সরকার নিয়ন্ত্রণ করবে। সেই সরকার কি করছে? রাষ্ট্র পরিচালনা করছে। আমরা রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান হচ্ছে কি? সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্রের অপরিহার্য উপাদান। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র তার বহিঃশত্রু নিয়ন্ত্রণ করতে থাকে। বহিঃশত্রু মানে বাহিরে দেশের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার চেষ্টা করে, এবং নিজ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ভারসাম্য বজায় রাখে। তাহলে সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র বহিঃশত্রু নিয়ন্ত্রণ করতে থাকে এবং নিজ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। তাহলে রাষ্ট্রের অস্তিত্ব এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় সার্বভৌমত্ব অপরিসীম। কি? রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং বহিঃশত্রু নিয়ন্ত্রণ। আমরা বহিঃশত্রু বললাম যে বাহিরের দেশের আক্রমণ থেকে রাষ্ট্রকে রক্ষা করার জন্য রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে। তাহলে আমরা এই যে উপাদানগুলো জানলাম, এই 4টা উপাদানে একটাও যদি না থাকে তাকে রাষ্ট্র বলা যাবে না। হ্যাঁ, রাষ্ট্র এক দেশ গঠন করতে হলে বা রাষ্ট্র গঠন করতে উপাদানগুলো অবশ্যই প্রয়োজন। তাহলে আমরা কি যে রাষ্ট্র হচ্ছে কি এমন একটি সংগঠন, এমন একটা সংগঠন যার কি থাকবে? নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, জনসমষ্টি থাকবে, সরকার থাকবে, সার্বভৌম থাকবে। এগুলো হচ্ছে কি রাষ্ট্র গঠনের উপাদান। যার এগুলো আছে সেগুলো সে হচ্ছে কি রাষ্ট্র, সেটাই হচ্ছে রাষ্ট্র। তাহলে আমরা রাষ্ট্র গঠনের যে 4টা উপাদান
সেটা আমরা ব্যাখ্যা করলাম এবং বললাম। তা আশা করছি তোমরা রাষ্ট্র গঠনের জন্য যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় আরো করবে এবং আরো লিখে শিখবে, তাহলে মনে থাকবে যে কি আমি আবার রিপিট করছি, জনগণ। রাষ্ট্র গঠন বা পরিচালনার জন্য জনগণ থাকবেই চলবে। অনেক দেশের জনসংখ্যা প্রায় 130 কোটি, আমরা জানি গণচীন, হ্যাঁ, চীনের জনসংখ্যা 137 কোটি, ভারতের জনসংখ্যা আরো বেশি, বাংলাদেশের জনসংখ্যা মোটামুটি প্রায় 16, 17, 18 কোটি বলুন না কেন, নির্দিষ্ট সীমার মধ্যে যে গবেষণা করে সেটা বের করা হয়। কিন্তু এর থেকে আরো খুব কম জনসংখ্যা রাষ্ট্রগুলো আছে। রাষ্ট্র পরিচালনার জনগণ থাকবে, সেটা রাষ্ট্র উপাদান ভূখণ্ড এলাকা, স্বাধীন রাষ্ট্রের আলাদা ভূখণ্ড থাকবে। ভূখণ্ড থেকে তার জলপথ, আকাশপথ, স্থলভাগ এগুলো কিন্তু থাকবে। এইগুলো সরকার রাষ্ট্র পরিচালনা করবে। আর সার্বভৌম রাষ্ট্রের চরম চূড়ান্ত ক্ষমতা, সার্বভৌম রাষ্ট্রের চরম চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র বহিঃশত্রু নিয়ন্ত্রিত থাকে এবং দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো প্রত্যেকটা উপাদানে ব্যাখ্যা করলাম। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে, শুনবে এবং লিখবে। তাহলে এখন আমরা আসি পার্ট 2 এর রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। পার্ট 2 তে তোমাদের আছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ। তাহলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র বহিঃশত্রু নিয়ন্ত্রণমুক্ত থাকে। তাহলে আমাদের পার্ট 2 তে কি আছে? রাষ্ট্র হিসেবে বাংলাদেশের কথা এসেছে যে হ্যাঁ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কেমন? রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আমরা জানি বাংলাদেশ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বাংলাদেশে, তোমরা সবাই জানো। এবং বাংলাদেশের যে রাষ্ট্র গঠিত হওয়ার জন্য যে উপাদানগুলো ছিল সেই উপাদানগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে ছিল। এবং আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে হ্যাঁ, আমরা আগে বলেছিলাম যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের রাষ্ট্রে কি আছে? জনসমষ্টি আছে, হ্যাঁ, জনসমষ্টি। তাহলে বাংলাদেশের জনসমষ্টি বা জনসংখ্যা হচ্ছে কত? যদি বলা হয় যে যদি 16 কোটি বলা হয়, তোমাদের বইতে হয়তো 14 কোটি কয়েক লক্ষ দেওয়া আছে, সেটা 11 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী সেটা দেওয়া আছে তোমাদের বইতে 14 কোটি 97 লক্ষ। জনসমষ্টি দেওয়া আছে 14 কোটি 97 লক্ষ। প্রতি বছর জনসংখ্যা বাড়ছে আমরা জানি। তাহলে এই বাংলা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে পরিচয় বা বাংলাদেশের যে বৈশিষ্ট্য সেটা আমরা জানলাম যে আসলে জনসংখ্যা বিরাট অংশ হচ্ছে আমাদের কি শিশু, আর এরা স্থায়ী বাসিন্দা ও নাগরিক। জনসংখ্যা থেকে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র। তাহলে বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র। বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কি বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে। তাহলে বাংলাদেশের উপরে আর 7টা দেশ আছে তাদের জনসংখ্যা বেশি, কিন্তু আমাদের বাংলাদেশ খুব ঘনবহুল জনসংখ্যার দেশ। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি, কারণ বাংলাদেশের আয়তন কম, অনেক জনসংখ্যা বেশি। তাহলে বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড বাংলাদেশ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে, তাহলে আমরা বাংলাদেশের বিজয় দিবস জেনেছি যে 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। তাহলে এই যে বাংলাদেশের আমরা এখন ভূখণ্ড নিয়ে আলোচনা করব, হ্যাঁ। তাহলে বাংলাদেশের উত্তরে কি আছে? ভারত ও দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আলোচনা করব। ভূখণ্ড আমরা আগে বলেছিলাম যে স্থলপথ, জলপথ, আকাশপথ বোঝায়। তাহলে বাংলাদেশের উত্তরে, বাংলাদেশের উত্তরে আমাদের কি আছে? ভারত আর দক্ষিণে বঙ্গোপসাগর। উত্তরে হচ্ছে ভারত, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তাহলে দক্ষিণে আছে আমাদের কি বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার। তাহলে পূর্বে কি আছে? আমাদের সীমা কিন্তু মনে রাখতে হবে, পূর্বে আছে ভারত ও মিয়ানমার। আমরা জানি বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত, তাহলে পূর্বে ভারত আর মিয়ানমার আছে।
এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ। পশ্চিমে কি আছে? পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ। পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে আশা করছি তোমরা শুনেই মনে রাখতে পারো। তাহলে পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে ভূখণ্ডের মধ্যে কি স্থলপথ, জলপথ, আকাশপথ এগুলো বোঝায়। তাহলে বাংলাদেশের ভূখণ্ডের উত্তরে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার এবং পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে আমরা বাংলাদেশের ভূখণ্ড জানলাম যে বাংলাদেশ 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং বাংলাদেশ ভূখণ্ডে কি আছে? উত্তরে উত্তরে আছে ভারত, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মিয়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। তাহলে বাংলাদেশের আয়তন আমরা জানলাম যে 1,47,570 বর্গ কিলোমিটার। হ্যাঁ, বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের সীমানা। তাহলে বাংলাদেশ থেকে অনেক ছোট রাষ্ট্র কিন্তু আছে। বাংলাদেশ প্রায় আয়তন থেকে সম্ভবত নবম। হ্যাঁ, বাংলাদেশে নবম আয়তন থেকে 90তম বাংলাদেশ আয়তন থেকে বিশ্ব আয়তন থেকে 90তম। তাহলে বাংলাদেশ থেকে আরো অনেক বড় দেশ আছে, কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু অনেক ছোট রাষ্ট্র আছে। হ্যাঁ, আমরা বলেছিলাম যে সান মেরিনো, ভ্যাটিকান সিটি এদের আয়তন খুবই কম। যেমন সিঙ্গাপুরের আয়তন প্রায় 693 বর্গ কিলোমিটার এবং যে ভ্যাটিকান সিটির কথা বলা হয়েছে 0.1 বর্গ কিলোমিটার। তাহলে খুব ছোট আয়তন, তার মধ্যে একটা রাষ্ট্র, কারণ তাদের রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো দরকার ছিল সেই উপাদানগুলো ছিল, 4টা উপাদান দরকার। আমরা বাংলাদেশের ভূখণ্ড নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব কি বাংলাদেশের যে কি আছে সরকার আছে, সরকারকে আলোচনা করব। তাহলে সরকার রাষ্ট্র পরিচালনা। আবার সরকার কিন্তু জনগণের মাধ্যমে সরকার হয়ে থাকে। হ্যাঁ, সরকার রাষ্ট্রের প্রাণ। তাহলে 3 নম্বর উপাদান বাংলাদেশে কি? যে সরকার। তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থায় মন্ত্রী পরিষদ শাসিত। বাংলাদেশ সরকার ব্যবস্থা কি? মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। সকল ক্ষমতা হচ্ছে জনগণ, জনগণের প্রতিনিধিরাই হচ্ছে কি সংসদ সদস্য। সকল ক্ষমতা হচ্ছে কি জনগণ। জনগণ তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে। ভোটের মাধ্যমে নির্বাচিত করে প্রতিনিধি বা সংসদ সদস্য। প্রতিনিধি বা সংসদ সদস্য। এই সংসদ সদস্যদের মধ্যে কি হয়ে থাকে? মন্ত্রী হয়ে থাকে। হ্যাঁ, মন্ত্রী হয়ে থাকে। আর বাংলাদেশের সরকার ব্যবস্থা কি? মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা হচ্ছে কি মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। হ্যাঁ, যারা কাজ করছে, রাষ্ট্র পরিচালনা করছে বা সরকার পরিচালনা করছে, সেই সংগঠনের সবাইকে মন্ত্রীদের কাছে জবাবদিহি করতে বাধ্য যে কোনো কাজের জন্য। তাহলে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থায় এর নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ যদি বলা হয়। তাহলে বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে সরকার ব্যবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে গণ মানে জনগণ। হ্যাঁ, জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণের ভোটাধিকার বা ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে যেই প্রতিনিধি সরকার হয় এবং এই সরকারই আবার জনগণ তথা সম্পূর্ণ রাষ্ট্রকে পরিচালিত করে। তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা কি? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণই সকল ক্ষমতার উৎস। তাহলে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। সরকার কার ভোটে নির্বাচিত হচ্ছে? জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়ে থাকে। সরকারের সকল নিয়ম কানুন আদেশ নিষেধ আমরা জনগণ মেনে চলি। তাহলে আমরাই জনগণ, আমরাই সরকার গঠন করছি এবং সেই সরকার আমাদেরকে পরিচালনা করছে বা আমাদের প্রয়োজনে কোনো আইন প্রয়োগ করছে, আইন সংশোধন করছে, সেটা সরকারই করছে। তাহলে যেমন আমাদের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 1
মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার আমরা সবাই জানি যে মুজিবনগর সরকার রাষ্ট্র গঠনের জন্য সরকার প্রয়োজন, তাহলে আমাদের সরকার ছিল না। সেই 1971 সালে 10 এপ্রিল গঠন করা হয়েছিল। কয় তারিখে গঠিত হয়? 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। কোথায় গঠিত হয়েছিল? আমরা জানি যে মেহেরপুর জেলার মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। তাহলে আমরা বাংলাদেশের সরকার নিয়ে আলোচনা করলাম। বাংলাদেশের সরকার হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত, এর নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে প্রতিনিধিরা কি সরকার হয়, তখন রাষ্ট্র পরিচালনা করে, জনগণ পরিচালনা করে। তাহলে আমরা যে রাষ্ট্রের যে হিসাবে যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের আমরা এক নম্বরে ভূখণ্ড নিয়ে আমরা কি জনগণ নিয়ে আলোচনা করেছি, ভূখণ্ড নিয়ে আলোচনা করেছি। 3 নম্বরে আলোচনা করলাম কি সরকার নিয়ে। তাহলে সরকার হচ্ছে কি জনগণ, প্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রী। তাহলে বাংলাদেশের মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থা বিদ্যমান এবং বাংলাদেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে হচ্ছে কি বাংলাদেশের জনগণ সকল ক্ষমতার উৎস এবং তাদের হাতে সকল ক্ষমতা, কিন্তু তারাই তাদের প্রতিনিধি নির্বাচিত করে থাকেন। আমরা রাষ্ট্র গঠনের যে শেষ উপাদান, সর্বশেষ হলো এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। সেটা হচ্ছে কি সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। 4 নম্বর উপাদান হচ্ছে কি সার্বভৌমত্ব। তাহলে সার্বভৌম রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌম হচ্ছে কি রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। তাহলে 4 নম্বর উপাদান হলো এটার গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ এই সংগঠনে বা এই সার্বভৌমত্বের বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রের চরম চূড়ান্ত ক্ষমতা। তারা চরম এবং চূড়ান্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রকে বহিঃশত্রু মানে বাইরের দেশের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এবং নিজ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করে বা বজায় রাখে। তাহলে আমরা যে কি রাষ্ট্র সব বৈশিষ্ট্য নিয়ে আমরা বাংলাদেশে রয়েছে, তাহলে বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে বাংলাদেশ রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা বলে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ ও অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশ শাসন করে। তাহলে নিজ দেশের জনগণকে নিয়ন্ত্রণ করছে। সার্বভৌম আবার কাকে নিয়ে গঠিত হয়? সার্বভৌম কিন্তু আমাদের এই যে জনসংখ্যা বা জনসমষ্টির সদস্য থেকেই সার্বভৌম সদস্য গঠিত হয়ে থাকে। সার্বভৌম আমরা যেমন আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, এই ধরনের বিভিন্ন সংস্থা সরকারের রয়েছে যারা কি করছে, তারা হচ্ছে সার্বভৌম। তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত এবং দেশকে বাহিরের আক্রমণ থেকে, বাহিরের দেশের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য তারা সর্বদা প্রস্তুত থাকে। তাহলে আমরা যে পার্ট 2তে আছে যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, তাহলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করলাম। আশা করছি প্রত্যেকেই বোঝার চেষ্টা করেছো এবং তোমরা বাসায় ছোট প্রশ্ন বানাও, ছোট ছোট প্রশ্ন নিজেরা তৈরি করবে এবং সেই প্রশ্নগুলো বই পড়ে পরবর্তীতে খাতায় লিখবে, তাহলে তোমাদের অবশ্যই মনে থাকবে। তাহলে আমরা যে রাষ্ট্র কি সেটা জানলাম, রাষ্ট্র উপাদান যে 4টা সেটাও আমরা জানলাম এবং হচ্ছে কি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উপাদানগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো আমরা ব্যাখ্যা করলাম এবং আশা করছি তোমরা ভালো। আমরা যদি আসি যে নাগরিক এবং নাগরিক হতে ভালো, সাধারণত নগরের দিবসে কি বলা হয়? নাগরিক বলা হয়। তাহলে নাগরিক কি করছে? রাষ্ট্রে বসবাস করছে, রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো সেইগুলোর প্রতি আনুগত্য থাকবে, সরকারের প্রতি আনুগত্য থাকবে। নাগরিক কি করছে? রাষ্ট্রে কর বা ভ্যাট বা ট্যাক্স প্রদান করছে, যে সরকার পরিচালনার জন্য যে আয়ের উৎস সে নাগরিকের মাধ্যমে হয়ে থাকে। সাধারণ অর্থে নগরের অধিবাসীকে নাগরিক বলা হয়। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি,
করছি আমি বাংলাদেশের নাগরিক। আমরা পরের ক্লাসে বইতে পাবো যে নাগরিকত্ব অর্জনের কিছু পদ্ধতি আছে। হ্যাঁ, তাহলে নাগরিকত্ব অর্জনের জন্য কয়টা পদ্ধতি, নাগরিকত্ব অর্জনের দুইটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা আলোচনা করব এবং আমরা দেখব। তাহলে যে নাগরিকত্ব অর্জনের যে পদ্ধতিগুলো আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে রাষ্ট্র গঠনের যে উপাদানগুলো ছিল এবং বাংলাদেশের রাষ্ট্রের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা জানলাম, আলোচনা করলাম। আশা করছি তোমরা প্রত্যেকে বাসায় পড়বে, একটু লিখবে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে পরের অংশটুকু এবং অন্য প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।